লাইভ প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। কাসাল ফাউন্ডেশন দেশ ও মানুষের কল্যাণে ব্রত নিয়ে কাজ করার জন্য প্রতিষ্ঠিত একটি ফাউন্ডেশন, যা 2010 সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাকাল থেকে দুস্থ মানুষের সহায়তায় নিরলসভাবে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে কাসাল ফাউন্ডেশন বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভার আয়োজন করেছে। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করে আমরা সকলে জাতীয় সঙ্গীত ও দেশের প্রতি সম্মান জানানোর জন্য দাঁড়িয়ে একসাথে সম্মান জানাবো। সবাইকে দাঁড়িয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে কোরআন থেকে তেলাওয়াত পাঠ করবেন কাসাল ফাউন্ডেশনের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ।
السلام عليكم ورحمة الله تعالى وبركاته ومغفرته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب এটা চেয়ার দেন তো ভাই, ঠিক আছে? এই একটু ই করেন না, বুঝতে দেন না। মানে ফুল ড্রাইভার থেকে সামনে রাখেন তাহলে বেশি। এরশাদ হচ্ছে, একটু সরাই দিয়ে বসতে দেন। এবং আমার প্রেরিত বান্দাগণের ব্যাপারে আমার একতাই সত্য হয়েছে যে নিশ্চয়ই তাহারা সাহায্যপ্রাপ্ত এবং নিশ্চয়ই আমার বাহিনী বিজয়ী। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত আছেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হুসাইন এবং ভাইস চেয়ারম্যান সৈয়দা মাসুদা কামাল। আলোচক হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ডক্টর A.J.M. শফিউল আলম ভূঁইয়া। আমি সঞ্চালনার দায়িত্বে আছি অধ্যাপক ডক্টর কাউসার রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং সুফিয়া কামাল হলের প্রাধ্যাপক। মার্চ মাস আমাদের জন্য একটি অত্যন্ত স্মৃতিবহুল এবং ঘটনাবহুল মাস। ঘটনার সূত্রপাত হয় 1920 সালের 17 মার্চ ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে শেখ মুজিবুর রহমানের জন্মগ্রহণের মাধ্যমে। শিশুকাল থেকেই তিনি মুসলিম সেবা সমিতি করে দরিদ্র ছাত্রদের পাশে দাঁড়িয়েছিলেন। দুরন্ত মুজিবের সে সময় ছাত্রবাহিনীও ছিল। তিনি ফুটবল, ভলিবল ও হকি খেলায় ছিলেন পারঙ্গম। খেলাধুলার সময় নানান সংগঠন করে তরুণ ও যুব সমাজকে ঐক্যবদ্ধ করেছেন। ৭২-এর ভাষা আন্দোলন, ৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ৬২ শিক্ষা আন্দোলন, ৬৬ ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান পেরিয়ে ৭০ সালের ঐতিহাসিক নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির জাতির অবিসংবাদিত নেতা হিসেবে প্রতিষ্ঠিত হন। অতঃপর সার্বভৌম স্বাধীন ভূখণ্ডের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ বজ্রকণ্ঠে ঘোষণা করেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ২০১৭ সালের ৩০শে অক্টোবর ইউনেস্কো ৭ই মার্চের এই ভাষণকে ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দেন।
1971 সালের 25শে মার্চ মধ্যরাতে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হন। গ্রেপ্তার হওয়ার আগে 25শে মার্চ রাত 12টার পর অর্থাৎ 26শে মার্চের প্রথম প্রহরে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন, যা চট্টগ্রামে অবস্থিত তৎকালীন ইপিআরে ট্রান্সমিটারে করে প্রচার করার জন্য পাঠানো হয়। 1971 সালের 26শে মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ। 25 মার্চের মধ্যরাত থেকে শুরু হয় হত্যাযজ্ঞের ধ্বংসস্তূপের মধ্যে হচ্ছে দাঁড়িয়ে বাংলাদেশ বাঙালিরা এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্বে 9 মাসব্যাপী রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের। আজ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাসার ফাউন্ডেশন আজ বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জে প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলক জনাব মিয়া মোহাম্মদ শাহজাহানকে এবং জনাব আব্দুল বারেক মোল্লাকে বিশেষ সম্মাননা প্রদান করার উদ্যোগ নিয়েছে। এ পর্যায়ে আমি অনুষ্ঠানের সভাপতিকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। তাসাউফ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর তাওহিদা রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক এ.জে.এম. শফিউল আলম ভূঁইয়া এবং উপস্থিত তাসাউফ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দা মাসুকা কামাল সহ সকল উপস্থিত তাসাউফ ফাউন্ডেশনের সদস্য এবং অন্যান্য সকল উপস্থিত সকলকেই আমরা শুভেচ্ছা জানাচ্ছি। 1971 সালের ঐতিহাসিক 7ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ডাক দিয়েছিলেন। অতঃপর 25শে মার্চ মধ্যরাত শেখ মুজিবুর রহমান পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তার হওয়ার আগে 25শে মার্চের রাতে প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। 25শে মার্চের কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীরা গণহত্যা চালাতে থাকে এবং এই গণহত্যা চলতে থাকে মুক্তিযুদ্ধের পুরো 9 মাস। 30 লক্ষ শহীদের আত্মত্যাগ এবং 2 লক্ষ মা বোনদের সম্মানহানির বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। মহান নেতার বলিষ্ঠ নেতৃত্বে ও ত্যাগে জন্ম নিয়েছে এক দেশ, এক জাতি, এক ভূখণ্ড, যা বাংলাদেশ। সেই থেকে পৃথিবীর বুকে সমহিমায় নিজ পতাকা উড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। 17ই মার্চ 2022 বঙ্গবন্ধুর 102তম জন্মবার্ষিকী বাঙালি জাতির নিকট একটি বিশেষ দিন, যা মনে করিয়ে দেয় তোমার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। এরকম প্রজ্ঞাবান নেতা 100 বছরে একজনেই জন্মায়। লোহে মাহফুজে লিখা নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। পৃথিবীতে যত নেতা নেত্রী দুনিয়ার জমিন পরিচালনা করার দায়িত্ব নেন, তাদের নাম আল্লাহ তাআলা সৃষ্টির বহু পূর্বেই লোহে মাহফুজে লিখে রেখেছেন। আল্লাহ তাআলা বলেন,
ওয়ালাকাদ কাতাবনা ফিস জাজুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহিন। আমি অবশ্যই লোহে মাহফুজের কিতাবে লিখে রেখেছি যে আমার যোগ্যতা সম্পন্ন বান্দারা জমিনের নেতৃত্ব দেবে। সূরা আম্বিয়া আয়াত 105। মহান আল্লাহ তাআলার ইচ্ছা ছাড়া কোনো কিছুই হয় না, সব কিছু তাই তকদিরে নির্দিষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়া খালাকা কুল্লু শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। তিনি প্রত্যেক জিনিস সৃষ্টি করেছেন এবং তার তকদির নির্ধারিত করেছেন। যখন এই ইমানদারদের কোনো নেতা জমিন পরিচালনার জন্য ও দেশ পরিচালনার জন্য দায়িত্ব পান, তখন এই ভাবতে হবে এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত নেতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন ওয়া নাজআলাহুম আইম্মাতা ওয়া নাজআলাহুমুল ওয়ারিসিন। আমি ওর অনুগ্রহ করে তাদেরকে নেতা বানাই এবং তাদেরকে দেশের উত্তরাধিকারী করি। সূরা কাসাস আয়াত 5। পৃথিবী পরিচালনার জন্য আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে একদল সৎকর্মশীল মানুষকে অলি বানিয়ে নেন এবং তাদের আধ্যাত্মিক ক্ষমতা দেওয়া হয় পৃথিবী পরিচালনার জন্য। ওই সমস্ত অলিগণে নির্ধারণ করেন কোন দেশে কে নেতা হবেন এবং কতদিন দেশ পরিচালনা করবেন। যারা নেতা হন তারা এই জমিন সৃষ্টির বহু আগেই সম্মানিত ব্যক্তিদের তালিকায় রয়েছেন। তকদির অনুযায়ী নির্দিষ্ট সময়ে পৃথিবী পরিভ্রমণে আসেন এবং নির্দিষ্ট সময়ে তারা শাহাদাতের দরজা লাভ করে পৃথিবী থেকে চলে যান। ওনারা এই দুনিয়াতেও সম্মানী, আখিরাতেও সম্মানী। যারা সৌভাগ্যবান শুধু তারাই তাদের সংস্পর্শে যেতে পারে এবং তাদের বুঝতে পারে, তাদেরকে চিনতে পারে, তাদেরকে অনুধাবন করতে পারে। আর দুর্ভাগ্যবানরা তাদের দুর্ভাগ্যের কারণে তাদের বিরোধিতা করতে থাকে। মানুষের উচিত দেশে যখন যারা নেতা নির্বাচিত হয় তাদেরকে সঠিকভাবে মান্য করা। আল্লাহ তাআলা বলেন হে ইমানদারগণ, তোমরা মান্য করো আল্লাহকে, মান্য করো তার রাসূলদের, মান্য করো উলিল আমর অর্থাৎ যারা দেশ পরিচালনা করে। সুতরাং আমাদের উচিত আল্লাহ তাআলার নিযুক্ত এই সমস্ত উলিল আমর দেশ পরিচালনার দায়িত্বে যারা রয়েছেন সেই সমস্ত নেতাদের যথোপযুক্ত সম্মান করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের উপর যদি কোনো কালো হাবশী গোলামকেও নেতা বানিয়ে দেওয়া হয় যার মাথা কিশমিশের ন্যায় ছোট, তবুও তোমরা তার কথা শুনবে এবং তাকে মান্য করবে। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সকল মুক্তিকামী শহীদদের শ্রদ্ধাভরে নতশিরে স্মরণ করছি। সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। মাতৃভূমির জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের অনেকেই আজ আমাদের অচেনা। মুক্তিযোদ্ধাদের এই ঋণ কোনো মূল্যেই শোধ হবার নয়। তবু নিজেদের সাধ্য সাধ্য অনুযায়ী তাসাউফ ফাউন্ডেশন কিছু একটা করার উদ্যোগ নিয়েছে। তাসাউফ ফাউন্ডেশন দেশ ও মানুষের কল্যাণে ব্রত একটি সমাজ সেবামূলক প্রতিষ্ঠান, যা 2010 সালের প্রতিষ্ঠাকাল থেকে দুস্থ মানুষের সহায়তার জন্য নিরলসভাবে কাজ করে আসছে। আর 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে তাসাউফ ফাউন্ডেশনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জের প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলক জনাব মিয়া মোহাম্মদ শাহজাহানকে বিশেষ সম্মাননা প্রদান করতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি। একই সাথে আব্দুল বারেক মোল্লা, যিনি মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরের কমান্ডার মেজর হায়দারের অধীনে যুদ্ধ করে দেশের স্বাধীনতায় বিশেষ অবদান রাখেন, তাকে সম্মাননা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। জনাব আব্দুল বারেক মোল্লাও বর্তমানে কেরানীগঞ্জ থানার সহকারী কমান্ডার। তিনি আমাদের ফাউন্ডেশনের একজন সদস্য। আমি আপনাদের প্রতি, সকলের প্রতি এবং মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। দেশ আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকবে
জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের জানাই অসীম শ্রদ্ধা। মুক্তির রঙে সেজে উঠুক পুরো দেশ। এ পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের পালা। প্রথমে আমি বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান আপনার সম্বন্ধে দু একটি কথা আমাদের সবার উপস্থিত সবার সামনে তুলে ধরছি। বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, পিতা মরহুম মিয়া মোহাম্মদ আব্দুর রউফ, সামচাঁদপুর উপজেলা হবিগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন 1949 সালের 3রা জানুয়ারি। তিনি জমিদার পরিবারের একজন সম্ভ্রান্ত সন্তান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক এবং ঢাকা সেন্ট্রাল ল কলেজে আইন অধ্যয়ন করেন। 1969 সালে হবিগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য এবং প্রথম নির্বাচিত সভাপতি। 1969 সালে তিনি সর্বদলীয় 11 দফা ছাত্র সংগ্রাম পরিষদের একজন সদস্য ছিলেন। ইয়াহিয়া খানের আমলে সামরিক আইনে অভিযুক্ত হয়ে অনুপস্থিত থাকায় কারাদণ্ড ভোগ করেছিলেন। 1971 সালে মার্চ মাসে মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ কর্তৃক স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন হয়। কেন্দ্রীয় নির্দেশে হবিগঞ্জ মহকুমা স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন মিয়া মোহাম্মদ শাহজাহান। ছাত্রলীগের সভাপতি ও স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের ন্যায় 6 মার্চ হবিগঞ্জেও প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করেন তিনি। ওই সময়ে হবিগঞ্জে প্রথম জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা পরিবেশিত হয়। মুক্তিযুদ্ধ পরিপূর্ণভাবে শুরু হলে 28 মার্চ তৎকালীন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা আলী MN, লেফটেন্যান্ট কর্নেল MA রব, এনামুল হক মোস্তফা শহীদ MP প্রমুখ ও আওয়ামী লীগ নেতা ও ছাত্র নেতাদের সাথে সম্মুখে হবিগঞ্জ ট্রেজারি হতে অস্ত্র নিয়ে মুজাহিদদের দিয়ে মুক্তিবাহিনী গঠন করেন। এভাবে মিয়া মোহাম্মদ শাহজাহান কর্তৃক সরবরাহকৃত অস্ত্র দ্বারা 369 জনের এক বিরাট মুক্তিযোদ্ধা বাহিনী সংগঠিত হয়। পাক বাহিনী কর্তৃক হবিগঞ্জ অধিকৃত হলে মুক্তিযোদ্ধা শাহজাহান কয়েকজন মুক্তিযোদ্ধা সহ ভারতে যান এবং ভারতের খোয়াই মহকুমার আশ্রম বাড়িতে অবস্থানরত সেনাবাহিনীর এক কোম্পানি মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযোদ্ধা ক্যাম্পে যোগদান করেন। ওই সময় ক্যাপ্টেন আজিজুর রহমান ওই বাহিনীর কমান্ডার ছিলেন। 1964 সালে মিয়া মোহাম্মদ শাহজাহান মিলিটারি মুজাহিদ ট্রেনিং গ্রহণ করেছিলেন। তিনি সুবেদার শামসুল হুদার নেতৃত্বে শেরপুর সাদিপুর যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পরবর্তীতে সিন্দুর খা বাজার পাকিস্তানি ক্যাম্প আক্রমণে অংশগ্রহণ করেন। পরবর্তীতে তিনি তার দলীয় বাহিনী BLF এর সঙ্গে যুক্ত হন। বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে তাকে চিনতেন এবং অত্যন্ত স্নেহ করতেন। 1971 সালের 6 ডিসেম্বর হবিগঞ্জ মুক্ত হয়। মুক্ত হওয়ার পর তিনি হবিগঞ্জে আসেন এবং পড়াশোনায় পুনরায় আত্মনিয়োগ করেন। তিনি বর্তমানে এক পুত্র এক কন্যা সন্তানের জনক। শ্রী লতিফা বেগম চৌধুরী একটি সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। তিনি একজন প্রাবন্ধিক ও লেখক। স্কুল, কলেজ, মক্তব প্রতিষ্ঠানে সহ অনেক সরকারি বেসরকারি সমাজসেবামূলক কাজে তিনি বর্তমানে জড়িত রয়েছেন। আমরা আপনার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং আমাদের তাসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সৈয়দ আমিরাতুল আসরার আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এই এই
এবারে উত্তরীয় কোরিয়া সম্মান জানাবেন তাসফ ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন। হাততালি দেন সবাই। এবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলম ভূঁইয়া, আপনাকে অনুরোধ করছি আমাদের বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহানকে ক্রেস্ট, ওনার হাতে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানে উপস্থিত মুক্তিযোদ্ধা আব্দুল বারেক মোল্লা সম্বন্ধে আপনাদের সাথে অল্প কিছু পরিচিতি তুলে ধরেছি। জনাব আব্দুল বারেক মোল্লা 1957 সালের 16ই ফেব্রুয়ারি আটিবাজারস্থ হাজি উল্লাপাড়া কেরানীগঞ্জে জন্মগ্রহণ করেন। মাত্র 16 বছর বয়সে দেশের টানে মায়ের টানে যুদ্ধে যাওয়ার জন্য এলাকার আরো কয়েকজনকে সাথে নিয়ে ভারতে ট্রেনিং করতে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেন। কিন্তু তখন ওনাদের হাতে কোনো অর্থ ছিল না। তখন জনাব বারেক মোল্লার বাড়িতে পাট ছিল এবং সেই পাট রাতের আধারে 3 জন মিলে নিজেদের পাট চুরি করে বিক্রি করেন পাশের দাড়িপাড়া গ্রামে। সেই টাকা দিয়ে পরদিন ফজরের সময় দাদির কাছ থেকে অনেক কষ্টে বিদায় নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হন। আব্দুল বারেক মোল্লা সহ 17 জনের একটি দল ছিল। পথে কুমিল্লাতে রাজাকারদের হামলার শিকার হয়ে 17 জন থেকে বারেক মোল্লা সহ 3 জন আলাদা হয়ে যান। অনেক কষ্টে আবার তারা একত্র হয়ে ভারতে প্রবেশ করেন। 21 দিনের ট্রেনিং নিয়ে অস্ত্র সহ দেশে এসে পাড়াগ্রাম নামক ক্যাম্পে যোগ দিয়ে সৈয়দপুরে যুদ্ধে অংশগ্রহণ করেন। জনাব আব্দুল বারেক মোল্লা মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরের কমান্ডার মেজর হায়দারের অধীনে যুদ্ধ করেন এবং দেশের স্বাধীনতায় বিশেষ অবদান রাখেন। তারপর দেশ স্বাধীন হয় এবং উনি কেরানীগঞ্জে ফিরে আসেন এবং বর্তমানে আব্দুল বারেক মোল্লা কেরানীগঞ্জ থানার সহকারী কমান্ডার এবং তাসফ ফাউন্ডেশনের সদস্য। এই পর্যায়ে তাসফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সৈয়দ ফরাসাত আলীকে অনুরোধ করছি জনাব আব্দুল বারেক মোল্লাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য।
এবারে তাসাউফ ফাউন্ডেশনের সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি এবং তাসাউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হোসেন জনাব আব্দুল বারিক মোল্লাকে উত্তরীয় পরিয়ে সম্মান প্রদর্শন করবেন। জনাব মোহাম্মদ বারিক মোল্লাকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান করবেন আজকে সভার আলোচক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর AJM শফিউল আলম ভূঁইয়া। এ পর্যায়ে তাসাউফ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দা মাসুকা কামাল আমাদের বীর মুক্তিযোদ্ধা দুজনের হাতে দুটি উপহার তুলে দিবেন। আজকের অনুষ্ঠানের আলোচক ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের সাবেক এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ডক্টর AJM শফিউল আলম ভূঁইয়াকে তার মূল্যবান আলোচনা এবং বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস উপলক্ষে তাসাউফ ফাউন্ডেশন আয়োজিত আজকের এই মুক্তিযোদ্ধা সম্মাননা সভার সম্মানিত সভাপতি তাসাউফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং সভাপতি জনাব শাহাদাত হোসেন, মঞ্চে উপবিষ্ট আছেন তাসাউফ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান জনাব মাসুকা কামাল, আরও উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রাধ্যক্ষ এবং আবহাওয়া বিজ্ঞান বিভাগের সম্মানিত চেয়ারপারসন, প্রতিষ্ঠাতা চেয়ারপারসন অধ্যাপক তৌহিদ রশিদ, এবং এখানে উপস্থিত আছেন যে দুজন বীর মুক্তিযোদ্ধাকে আমরা সম্মাননা জানালাম, মিয়া মোহাম্মদ শাহজাহান এবং বারেক মোল্লা, এবং তাসাউফ ফাউন্ডেশন সাথে সম্পৃক্ত আমাদের প্রিয় ভাই বোনেরা সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আজকে আসলে মূল উপলক্ষ হচ্ছে যে আমরা দুজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানিয়েছি। এটা আমাদের জন্য অত্যন্ত একটা সৌভাগ্যের বিষয় এবং আমি তাসাউফ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা এই গুরুত্বপূর্ণ উদ্যোগটি গ্রহণ করেছে। যে বাংলাদেশে কেমন যেন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছিল যে যারা
ধর্মের সাথে সম্পর্কিত, ইসলামের প্রচার করে, ইসলামের সাথে সম্পর্কিত, তাদের সাথে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলাদেশের সার্বভৌমত্বের কেমন একটা দূরত্ব আমরা লক্ষ্য করেছি। কারণ আপনারা যারা বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অবগত আছেন, সেই ইতিহাসের একটা বড় অংশ জুড়েই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের যারা বিরোধিতা করেছিল, জাতির পিতা বঙ্গবন্ধুর যারা বিরোধিতা করেছিল, মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করেছিল, তারা কিন্তু ধর্মের নাম করে, ইসলামের অপব্যাখ্যা দিয়ে, ইসলামের নাম করেই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করা হয়েছিল। যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে বা বাংলাদেশ রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এখানে ইসলাম ধর্ম থাকবে না, ইসলাম ধর্ম উধাও হয়ে যাবে, এরকম অপপ্রচার আজকে সাম্প্রতিক সময়ে যেমন করা হয়, একেবারে সেই বাংলাদেশের জন্মলগ্নের আন্দোলন যেদিন থেকে শুরু হয়েছে, সেই 48 থেকে 52, 52 থেকে 62, 66, 69, 71, 71-এ তো আমরা ধর্মের নামে অনেক মানুষকে হত্যা করতে দেখেছি, শুনেছি। 14ই ডিসেম্বর অনেক বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে। তো অনেকেই কিন্তু পবিত্র ইসলাম ধর্মের নামে এই অপকর্মগুলো সম্পাদন করেছেন। তো সেই জায়গা থেকে সুফিজমের প্রচার এবং প্রকাশের জন্য যে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত, যেটির নাম হচ্ছে তাসাউফ ফাউন্ডেশন, সেই ফাউন্ডেশন আজকে মুক্তিযোদ্ধাদেরকে সম্মাননা জানিয়ে আমার মনে হয় যে তারা একটা মাইল ফলক স্থাপন করেছে, যে এটি বাংলাদেশের ইতিহাসে যেমন একটি নতুন গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে থাকবে, এবং যারা বাংলাদেশে ইসলামের প্রচার ও প্রসারের জন্য কাজ করেন তাদের জায়গাতেও কিন্তু এটা একটা অনন্য ভূমিকা হিসেবে কাজ করে। কারণ আমরা যারা মানুষ, আমরা যারা এদেশের নাগরিক, তাদের কিন্তু সবসময় কৃতজ্ঞ থাকতে হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। কারণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 48 থেকে শুরু করে 71-এ যে বাংলাদেশ রাষ্ট্রটি জন্ম দিয়েছিলেন, তার জীবনের প্রায় বলা যায় যে 13 থেকে 14 বছর, রাফলি 14 বছর জাতির পিতা বঙ্গবন্ধু কারাগারে কাটিয়েছিলেন। কেন কারাগারে কাটিয়েছিলেন? কারণ বাঙালি জাতির জন্য একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য। এবং 75-এ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কেন? কারণ হচ্ছে তিনি একটি পাকিস্তানের যে স্বৈরতন্ত্র, সেই স্বৈরতন্ত্রের বিপরীতে মার্কিন সাম্রাজ্যবাদের যে ভিন্ন ভূমিকা, সেই ভূমিকার বিপরীতে গিয়ে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছিলেন। সেই কারণেই কিছু 75-এর সাম্রাজ্যবাদী শক্তি জাতির পিতাকে হত্যা করেছিল। তো সেই কারণে জাতির পিতার প্রতি আমাদেরকে সবসময় কৃতজ্ঞ থাকতে হবে। আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে 30 লক্ষ শহীদদের প্রতি, যারা তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ রাষ্ট্রটি আমাদের জন্য উপহার দিয়েছে। আরো কৃতজ্ঞ থাকতে হবে 2 লক্ষ মা বোন, যারা তাদের ইজ্জতের বিনিময়ে আমাদেরকে স্বাধীন রাষ্ট্রটি উপহার দিয়েছেন। আরো কৃতজ্ঞ থাকতে হবে যে সমস্ত মানুষ তাদের জীবন বিপন্ন করে, জীবনের মায়া ত্যাগ করে এই মাটির জন্য, মানুষের জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তো আজকে সেই রকম দুজন বীর মুক্তিযোদ্ধাকে সামনে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত যে আমি তাসাউফ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদের হাতে ক্রেস্ট তুলে দিতে পেরেছি। যে তারা, আমার দেখে আরো ভালো লেগেছে যে তারা এখনো সুস্থ আছেন, সুন্দর জীবন যাপন করছেন। তো এটা আমাদের জন্য একটা স্বস্তির বিষয় যে এই রাষ্ট্রটি যে জন্ম হয়েছিল 4টি মূলনীতির উপর ভিত্তি করে। যেই 4টি মূলনীতির একটি গুরুত্বপূর্ণ মূলনীতি হচ্ছে ধর্ম নিরপেক্ষতা, তারপরে হচ্ছে গণতন্ত্র, বাঙালি জাতীয়তাবাদ এবং সমাজতন্ত্র। তো আজকে আমরা যখন 2021-এ এসে দাঁড়িয়েছি, যেই জায়গাটিতে আমি মনে করি যে সবচেয়ে বেশি আঘাত এসেছে, এই রাষ্ট্রের যেই স্তম্ভের উপরে সবচেয়ে বেশি আঘাত এসেছে, সেটি হচ্ছে ধর্ম নিরপেক্ষতার উপরে আঘাত এসেছে। যে ধর্ম নিরপেক্ষতাটা কি? এখানে তাসাউফ ফাউন্ডেশনের চেয়ারম্যান আছেন, ভাইস চেয়ারম্যান আছেন, আমাদের তৌহিদ রশিদ আছেন, তিনিও তাসাউফ ফাউন্ডেশনের একজন গুরুত্বপূর্ণ পরিচালক। তারা ধর্ম সম্পর্কে আমার চাইতে অনেক বেশি জানেন। আমি যতটুকু জানি সেটা হলো যে ধর্ম নিরপেক্ষতা মানে, ধর্ম নিরপেক্ষতার যে ব্যাখ্যা দেয়া হয়, যেটাকে ধর্মহীনতা বলা হয়, ধর্ম নিরপেক্ষতা তো তা নয়। ধর্ম নিরপেক্ষতা হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার নিজের ধর্ম পালন করবে, যে তার মতো করে তার ধর্মটা সে পালন করবে, কেউ কারোর উপরে বাড়াবাড়ি করবে না। আমি যতটুকু কোরআন সম্পর্কে আমার যতটুকু আইডিয়া আছে, কোরআনেও কিন্তু একই কথা বলা হয়েছে যে ধর্ম নিয়ে
জবরদস্তি করা যাবে না, মানুষের উপরে চাপিয়ে দেওয়া যাবে না। ইভেন একটি সূরাই তো আছে যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, যেটা আমরা অনেকেই বলি যে তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা মানুষ তার মতো করে তার আল্লাহকে স্মরণ করবে, তার সৃষ্টিকর্তাকে স্মরণ করবে। সেই অধিকারটা 1971 সালে আমরা অর্জন করেছিলাম, এবং এই যুদ্ধে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল 9 মাসের, সেইখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ অংশগ্রহণ করেছিল। তো সেই কারণে প্রত্যেকটা মানুষেরই কিন্তু এই রাষ্ট্রের উপরে সমান অধিকার। তো সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্যেই কিন্তু বাংলাদেশে এক ধরনের র্যাডিক্যাল ইসলামের যে যাত্রা শুরু হয়েছিল, যে মানুষকে র্যাডিক্যালাইজ করা, যে শান্তির ধর্ম ইসলামের বিপরীতে, সুফিজমের বিপরীতে যে ওহাবি ইসলামের যে যাত্রা চলছে বা শুরু হয়েছিল, সেই ধারাটি কিন্তু এই ধর্মনিরপেক্ষতার উপরে, বাংলাদেশের যে রাষ্ট্রীয় মূলনীতির উপরে তারা আঘাত করেছিল। তো আজকে স্বাধীনতার 52তম বার্ষিকী উপলক্ষে আমরা আবার সত্যের সাথে স্মরণ করতে চাই যে বাংলাদেশ যে মূলনীতির উপর দাঁড়িয়ে ছিল, বাংলাদেশের সেই মূলনীতি প্রচলিত থাকবে। বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই থাকবে, সেখানে মুসলিম থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, প্রত্যেকে তাদের ধর্ম পালন করবে, এবং ধর্ম পালনের মধ্য দিয়ে বাংলাদেশ একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় থাকবে। জাতির জনকের স্বপ্নের বাংলাদেশ হবে। পাশাপাশি আরেকটি স্বপ্ন জাতির জনক দেখেছিলেন, সেটি হলো যেটি তিনি সংবিধানের সমাজতন্ত্র হিসেবে আখ্যায়িত করেছিলেন, যে সেই সমাজতন্ত্রটা আসলে কি, যে পাকিস্তান রাষ্ট্রের রাষ্ট্র কাঠামোর মধ্যে বাংলাদেশের, বিশেষ করে তখনকার যে পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান যেটাকে আমরা বলি, সেইখানে মানুষের মধ্যে যে ব্যাপক বৈষম্য ছিল, যে ধনী দরিদ্রের মধ্যে যে বৈষম্য ছিল, সেই বৈষম্যের বিরুদ্ধেও কিন্তু একটা প্রতিবাদ হিসেবে এই রাষ্ট্রটি প্রতিষ্ঠিত হয়েছিল। তো সেই বৈষম্যপূর্ণ অবস্থা থেকে সম্পদের সুষম বন্টনের লক্ষ্যে সকল মানুষের মুখে হাসি ফোটানো, সকল মানুষের ঘরে অন্ন পৌঁছানো, বস্ত্র পৌঁছানো, সেই প্রতিজ্ঞা নিয়েই কিন্তু বাংলাদেশ রাষ্ট্রটির জন্ম হয়েছিল। তো জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। এখনো কিন্তু আমাদের দেশে সম্পদের যে সুষম বন্টন, ধনী এবং দরিদ্রের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধানটি কিন্তু এখন আমরা দূর করতে পারিনি। সেই লক্ষ্যে কাজ চলছে। সেটি কিন্তু ধর্মেরও মর্মবাণী, যে সকল মানুষের মধ্যে এক ধরনের সাম্য বজায় থাকবে, মানুষ পরস্পরের কল্যাণে এগিয়ে আসবে, সমাজে সৌহার্দ্য বজায় থাকবে। তো এই যে বাংলাদেশ রাষ্ট্রের যে মূলনীতিগুলো আছে, সেই মূলনীতিগুলোর সাথে ইসলামের কোনো দ্বন্দ্ব নেই। বাংলাদেশের যে ইসলাম ধর্ম আমরা পালন করি, বা সারা পৃথিবীতে যে ইসলাম ধর্ম আছে, সেটার কোনো দ্বন্দ্ব বিচ্ছেদ নেই, কিন্তু একটা প্রাকৃতিক দ্বন্দ্ব তৈরি করা হয়। ইসলামকে বাংলাদেশ থেকে আলাদা করা, বা বাংলাদেশের যে মূলনীতি সেটাকে ইসলাম থেকে দূরে সরিয়ে দেয়া। তো সেই জায়গায় তাসাউফ ফাউন্ডেশন তার ভূমিকা পালন করে যাচ্ছে, যে সত্যিকারের ইসলাম প্রচারের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাংলাদেশ রাষ্ট্রের যে সত্যিকারের ইতিহাস, বাংলাদেশ রাষ্ট্রের যারা সত্যিকারের বীর, তাদেরকে সামনে তুলে ধরার জন্য কাজ করছে। তো আমরা যে জায়গা থেকে, প্রত্যেকে যার যার জায়গা থেকে তাসাউফ ফাউন্ডেশনের এই কর্মকাণ্ডগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, এবং বাংলাদেশ যাতে একটা শান্তিময় সুন্দর দেশ হিসাবে প্রতিষ্ঠিত হয়, প্রত্যেকটা মানুষের কল্যাণে যাতে এই রাষ্ট্রটি কাজ করে, সেই লক্ষ্যে তাসাউফ ফাউন্ডেশনও কাজ করবে। আমরা সকলে এটা সহযোগিতা করব, এবং এই অনুষ্ঠানে আমাকে কয়েকটি কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি তাসাউফ ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এখানে আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ এবারে বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান, আপনাকে মঞ্চে এসে আপনার সেই যুদ্ধের সময় কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ করছি।
অর্গানাইজেশন আছে জি জি হ্যাঁ জি জি প্রোগ্রাম তো শেষ আমরা চলে যেতে না আপনি একটু সঙ্গীতা শেখে কই বাংলাদেশের আইনতম স্বাধীনতা দিবস উপলক্ষে তাসাও ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুযোগ্য আমন্ত্রিত অধ্যাপক মণ্ডলী, সামনে যারা উপবিষ্ট আছেন আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং শ্রোতা, আজকের এই স্বাধীনতা দিবস উপলক্ষে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমার বক্তব্যের পূর্বে আমি স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি 30 লক্ষ শহীদানকে, স্মরণ করছি 2 লক্ষ মা বোনকে যারা এই দেশের স্বাধীনতার জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করব, জানি না আর কতদিন আপনাদের মধ্যে বাঁচব। তাসাউফ ফাউন্ডেশন কর্তৃক আমন্ত্রিত হয়ে বৃহত্তর সিলেটের হবিগঞ্জ জেলা থেকে আমি এসেছি। আমি এই জন্য তাদেরকে এই আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানাচ্ছি ঢাকা অধিবাসী লোকবৃন্দকে। 1971 আমি ছিলাম একটি কলেজে, তখন লেখাপড়া করতাম, বৃন্দাবন কলেজের 2য় বর্ষে বিএ ছাত্র ছিলাম। হবিগঞ্জ মহকুমা ছাত্রলীগের সভাপতি। মুক্তিযুদ্ধ শুরু হলে কেন্দ্রীয় নির্দেশে বঙ্গবন্ধুর ইচ্ছা এবং আকাঙ্ক্ষায়, তারই অনুপ্রেরণায় যখন খান 1 মার্চ বাংলাদেশে পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করলেন, 1 মার্চ 3 মার্চের অধিবেশন, সঙ্গে সঙ্গে সমগ্র পূর্ব পাকিস্তানে অগ্নিপূর্ণ হয়ে উঠল। তারই অনুপ্রেরণায় প্রথম মুক্তিযুদ্ধকে সংগঠিত করার জন্য স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয়, যেটি গঠিত হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দ্বারা, ছাত্রলীগ এবং ডাকসু দ্বারা। তারই নির্দেশে হবিগঞ্জে প্রথম স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়। বঙ্গবন্ধুর ইচ্ছা এবং আকাঙ্ক্ষা এবং নির্দেশে ছাত্ররা ঢাকার বটতলায়, আজকে আমি আবির্ভূত 2 জন অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে এসেছেন, তাদেরই ছাত্ররা 1971 ইংরেজিতে স্বর্ণময়ী ইতিহাসের হত্যার সৃষ্টি করেছিল। ঢাকা বটতলায় ডাকসু ভিবি তখন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 1931 3 মার্চ পল্টন ময়দানে বঙ্গবন্ধুর উপস্থিতিতে স্বাধীন বাংলার ইশতেহার পাঠ করেছিলেন। আমি তারই সেটি অনুসরণ করে সেই ইশতেহার মোতাবেকই 1971 সালের 6 মার্চ হবিগঞ্জে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিলাম। ওই সময় হবিগঞ্জে প্রথম আমার সোনার বাংলা পরিবেশিত হয়। এই সোনার বাংলা কবিতাটি বিশ্বকবি রবীন্দ্রনাথের কবিতার থেকে উদ্ধৃত এবং নির্ধারণ করা হয়, এবং সেটা ছাত্ররাই করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস ছাত্রদের অনন্য ইতিহাস। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ছাত্ররা সবচেয়ে বেশি অবদান রেখেছে, কিন্তু দুঃখের বিষয় তাদের এই ছাত্ররা বঙ্গবন্ধুকে 1969 ইংরেজিতে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন 11 দফা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক তোফায়েল আহমদ।
কবি নজরুল ইসলামের একটি কবিতা থেকে বাংলাদেশ এবং জয় বাংলা স্লোগানটি উত্থিত হয়েছিল, সেটিরই প্রবর্তন করেছিল ছাত্ররা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রথম জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীত নির্ধারণ করেছিল এবং তারাই পরিবেশন এবং গেয়ে হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, সেই ছাত্ররা যারা মুক্তিযুদ্ধে স্বর্ণময়ী অধ্যায় এবং ইতিহাস রচনা করেছিল, তাদেরকে এখন পর্যন্ত তাদেরকে মূল্যায়ন করা হয় নাই। আমি মনে করি তাদেরকে মূল্যায়ন করা উচিত। এবারে মুক্তিযুদ্ধের কিছু সংক্ষিপ্ত বক্তব্য আমি দিতে চাই। 25শে মার্চ রাত্রে অতর্কিতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকা চট্টগ্রাম ঢাকা পিলখানা রাজারবাগ ক্যাম্পে পুলিশ এবং ইপিআর ক্যাম্পে আক্রমণ চালালো। 26 মার্চ ভোরে বঙ্গবন্ধুর নামে একটি টেলিগ্রাফ হবিগঞ্জে আসলো। সেই টেলিগ্রাফের মর্মবাণী ছিল, বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করিয়াছেন, ঢাকা পিলখানা এবং রাজারবাগে পাকিস্তান বাহিনী আক্রমণ চালিয়েছে, ঢাকা এবং চট্টগ্রামে হাজার হাজার লোককে হত্যা করিয়াছে। এবং আমি স্বাধীনতা ঘোষণা করলাম, তোমরা যুদ্ধ শুরু করো এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সমর্থন দেওয়ার জন্য আহ্বান জানান বললে টেলিগ্রাফটি হস্তগত হয়। এই টেলিগ্রাফের টেলিফোন অফিসের একজন কর্মকর্তা, ওনার নাম ছিল দেলোয়ার হোসেন। এই দেলোয়ার হোসেন সাহেব আমাদের ছাত্রলীগ অফিসে নিয়ে আসেন। ওই সময় ছাত্রলীগ আমরা গণতন্ত্র ছিলাম, আমাদেরকে জাগিয়ে তুলে বললেন, এই বঙ্গবন্ধুর এই টেলিগ্রাফটি এমএনএ লতিফুর রহমান চৌধুরী কমান্ডেন্ট মানিক চৌধুরীকে দিতে হবে। এই টেলিগ্রাফের কপিটি নিয়ে মানিক চৌধুরী কমান্ডেন্ট মানিক চৌধুরী তার বাসায় গেলাম, ওনাকে দিলাম। উনি বললেন, তো বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন। উনি ওই সময় অবস্থান করছিলেন বাংলাদেশের প্রসিদ্ধ কয়েকজন মুক্তিযোদ্ধা। পরবর্তীতে হয়তো নাম শুনেছেন, জেনারেল নেমাজি ওসমানীর বাড়ি উনি বৃহত্তর সিলেটে এবং ওনার পরবর্তী যে পদবীটি নিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল এমএরফ, পরবর্তীতে মেজর জেনারেল মুক্তিযুদ্ধের সেকেন্ড ইন কমান্ড এন্ড চিফ অফ স্টাফ, ওনার বাড়ি হবিগঞ্জে অবস্থান করছিলেন। ওই সময়ে একটি সেক্টর কমান্ডার সিআর দত্ত, মেজর জেনারেল সিআর দত্ত নাম শুনে ওনার বাড়ি হবিগঞ্জে, উনি ছিলেন ওই সময় হবিগঞ্জে। এই কমান্ডার মানিক চৌধুরী তৎকালীন আওয়ামী লীগের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং এমপি এমএলএ যারা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করলেন এবং তারা একমত হলেন মুক্তিযুদ্ধ শুরু করার এবং পাক বাহিনীকে কীভাবে প্রতিরোধ করা যায় সেই পরামর্শ নিলেন এবং হবিগঞ্জে মুক্ত এলাকা ঘোষণা করলেন। 26শে মার্চ শুরু হলো, আমরা কিভাবে পাকিস্তান বাহিনীকে প্রতিহত করতে পারি, অস্ত্রের প্রয়োজন। তো এই মানিক চৌধুরী উনি ছিলেন এমএনএ, উনি আমাকে নিয়ে আর 2-3 জন ছাত্রকে নিয়ে, একজন ব্যবসায়ী নাম ছিল আলম শেখ, তার বাসায় গেলেন। তার বাসায় গিয়ে আমাদেরকে নিয়ে গেলেন এবং আমরা যে কোনো কৌশলে ওনাকে মানে দরজা খুলতে বাধ্য করলাম। আমাদের কাছে দেশীয় অস্ত্র থেকে ওই শ্রী আলম শেখ সাহেব উনি বন্দুক এবং রিভলভারটি কমান্ডেন্ট মানিক চৌধুরীর হাতে দিয়ে দিলেন। হবিগঞ্জে মুক্তিযুদ্ধের জন্য প্রথম অস্ত্র সংগ্রহ ছিল এইটি। সেই অস্ত্র নিয়ে আমরা পাক বাহিনীকে কেমন করে কী দেওয়া যায়, লোক এবং ট্রেনিংপ্রাপ্ত লোকদেরকে সংগঠিত করার জন্য হবিগঞ্জের পশ্চিম সীমান্ত, যেটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী রাস্তার পথ, সেখানে কীভাবে ব্যারিকেড স্থাপন করা, সেখানে আমরা গেলাম। সেখানে গিয়ে আমরা ব্যারিকেড স্থাপনের চেষ্টা করলাম। হাজার হাজার মানুষ সে সময় সমাবেশ ছিল। ওই সময় মাধবপুর থানার ওসি মুসলিম উদ্দিন খান 12 জন পুলিশ সহ এবং 12টি রাইফেল সহ বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার করলো এবং তারা মুক্তিযুদ্ধে তারা যোগদান করলো। এটি ছিল বৃহত্তর সিলেটের প্রথম ব্যারিকেড এবং পুলিশ বাহিনী মুক্তিযুদ্ধে যোগদানের প্রথম ব্যাপার। 27শে মার্চ আমাকে পাঠালেন কমান্ডার মানিক চৌধুরী, অবস্থানরত ওই কর্নেল এমএলএফ যিনি
পরবর্তীতে সেকেন্ড ইন বাংলাদেশের দ্বিতীয় সর্বাধিনায়ক ছিলেন। ওনার কাছে হবিগঞ্জের ট্রেজারিতে অস্ত্র লুণ্ঠনের জন্য। আপনারা জানেন, অবশ্যই তার নাম শুনেছেন। ওই সময় হবিগঞ্জের এইচডিও ছিলেন ডক্টর আকবর আলী খান। হবিগঞ্জের এইচডিও উনি ছিলেন। আমি বিকেলে আসলাম হবিগঞ্জে 26 তারিখ বিকেলে এসে আমরা চেষ্টা করলাম কর্নেল এমআরও সাহেবকে নিয়ে গেলাম আনসার অফিসে, এবং ওই সময় একটি নিউ ফিল্ডে 130 জন আনসার শীতকালীন মহারাজ রত ছিল। আমরা তাদেরকে মুক্তিযুদ্ধের কথা বললাম। প্রথম দিন 26 তারিখ তারা অপরগতা প্রকাশ করলো যে ঢাকা এবং চট্টগ্রামে হাজার হাজার মানুষ পাক বাহিনী কর্তৃক নিহত হয়েছে, এই খবর তারা সঠিক তারা জানতো না। প্রথমে তারা আমাদের সঙ্গে মিলতে অস্বীকার করলো। আমরা সে ব্যর্থ মেরত রেখে এলাম। পরের দিন 27 তারিখ পরের দিন আমরা আবার গেলাম, তারা সম্মতি দিল। আসলাম হবিগঞ্জ ট্রেজারি থেকে। ওই মানিক চৌধুরী 130 জন আনসারকে নিয়ে হবিগঞ্জ ট্রেজারি থেকে 130টি রাইফেল নিয়ে কয়েক হাজার গুলি সংগ্রহ করলেন এবং বিডি হলে সমাবেত করেন। সমাবেত হওয়ার পর কর্নেল রফসাহ উনি যিনি চিফ অফ স্টাফ সেকেন্ড ইন কমান্ড ছিলেন ওসমানী সাহেবের পরে পোস্ট ছিল মুক্তিযুদ্ধে, তিনি কমান্ডার মানিক চৌধুরীকে বললেন, আপনি বয়স অল্প, আপনার ট্রেনিং আছে, আপনি আমাদের কমান্ডার। ওনাকে মুক্তিযুদ্ধ শুরুর জন্য ওনাকে কমান্ডার করে দিল এবং ওনাকে নেতৃত্ব দিল। হবিগঞ্জ থেকে বৃহত্তর সিলের প্রথম মুক্তিযুদ্ধ হবিগঞ্জ থেকে মুক্তিযুদ্ধ মানে সংগঠন গড়ে উঠল এবং পাকিস্তানিদেরকে বাধা দেওয়ার জন্য সিলেটের উদ্দেশ্যে রশিদপুর নামক স্থানে সেখানে ঘাঁটি স্থাপন করল। ওই সময়ে খালেদ মোশাররফ উনি গিয়েছিলেন সিলেটে শমশেরনগরে নকশান্তমনের নামে। মেজর খালেদ মোশাররফ, ওনার সঙ্গে মানিক চৌধুরী সোনারগড়ে দেখা হয়। তাদের সঙ্গে কথা হয়, খালেদ মোশাররফ পশ্চিম দিক কুমিল্লা এবং ঢাকা থেকে যারা পাকিস্তানি বাহিনী যারা সিলেট দিকে ধাবিত হবে তাদেরকে প্রতিহত করবেন, এবং কমান্ডার মানিক চৌধুরী ওই কোনো বাহিনী দিয়ে পূর্বাঞ্চল ক্যান্টনমেন্ট থেকে উনি বাধা দেবেন। এইভাবেই বৃহত্তর সিলেটের মুক্তিযুদ্ধ শুরু হল। মানিক চৌধুরী খবর পাঠালেন, হবিগঞ্জের ট্রাজেডিতে তখন 550 রাইফেল ছিল, 130টা বাহিনী রাইফেল নেওয়ার জন্য উনি খবর পাঠালেন। 28 মার্চ হবিগঞ্জ ট্রেজারি থেকে কর্নেল এমআরও সাহেব, আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোস্তফা শহীদ, যিনি পরবর্তী মন্ত্রী হয়েছিলেন, ওনাদের উপস্থিতিতে শত মানুষের সামনে সন্ধ্যার দিকে হবিগঞ্জ ট্রেজারি থেকে 369টি রাইফেল এবং 12,500 গুলি আমি ট্রেজারি থেকে সঙ্গিয়ে নিলাম। ওই সময় অস্ত্রগুলা কেউ সঙ্গে নিতে রাজি নয় এবং ছাত্ররা ছাড়া এই ধরনের দুঃসাহস কেউ দেখাতো না। আমি নিলাম, নিয়ে ওই রাত্রে সবেরুদ্দিন হাজি সাহেবের ট্রাক যুগে তেতিয়া বাবুবাড়িতে স্থানান্তরিত করলাম। পরের দিন 29 তারিখ বেঙ্গল রেজিমেন্টের সুবাদার শামসুদ্দাহ এখানে আসলেন 11টা-12টার দিকে ওনার কাছ থেকে 369 রাইফেল এবং 12,500 গুলি হস্তান্তর করলাম। উনি ওই অস্ত্র নিয়ে 369 জন মুক্তিযোদ্ধার একটি বিরাট দল নিয়ে রশিদপুর দিকে গমন করলেন এবং সেখানে কমান্ডার মানিক চৌধুরী আগের দিন যাওয়া পূর্ববর্তী বাহিনীর সঙ্গে যোগদান করলেন। এভাবে শুরু হলো মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে সিলেটের দিক দিয়ে মুক্তিযুদ্ধ যাত্রা শুরু হলো। 14 মার্চ শেরপুর জাতি ওই সময়ে পাক বাহিনী শ্রীমঙ্গল নামক স্থানে অবস্থান করছিল। 31 পাঞ্জাব রেজিমেন্ট অবস্থান করছিল শ্রীমঙ্গল। হবিগঞ্জ থেকে বিরাট বাহিনী মুক্তিযোদ্ধার বাহিনী সংগঠিত হয়ে এই খবর জানতে পেরে তারা শ্রীমঙ্গল থেকে পিছু হটে মৌলভীবাজার চলে গেল। তারপর থেকে মৌলভীবাজার থেকে শেরপুর নদীর পাড়ে চলে গেল। তারা বুঝতে পারলো এই বিরাট বাহিনী যদি আক্রমণ করে তাহলে এই মুক্তিযুদ্ধ বাহিনীর সঙ্গে পাকিস্তান বাহিনী টিকে রাখতে পারে না। তারা নদীর পূর্ব পারে চলে গেল। সেখানে গিয়ে তারা ডিফেন্স নিল। মুক্তিবাহিনী মুক্তিযোদ্ধা বিনা বাধায়
তারা শেরপুর চলে গেল। 14 এপ্রিল প্রথম পাকিস্তান বাহিনীর সঙ্গে মুক্তি বাহিনীর যুদ্ধ হয়, তুমুল যুদ্ধ হয়। ওদের অটোমেটিক আর্মস আর মুক্তি বাহিনীর 303 রাইফেল, আধুনিক কোনো অস্ত্র হয় না, হেভি অস্ত্র ছিল না। ওই দিন 14 মার্চ তেলেপাড়াতে মুক্তিযোদ্ধা সেনানায়কদের সভা হয়। বাংলাদেশের ওসমানী সাহেব, কর্নেল রস সাহেব, খালেদ মোশাররফ, শহীদুল্লাহ সাহেব সব সেক্টর এইসব সেক্টর হয়নি, তাদের প্রথম সভা তেলিয়াপাড়াতে হয়। যেদিন 14 মার্চ শেরপুর যুদ্ধ হয়, ওদিন তেলিয়াপাড়াতে ওই সেনা কর্মকর্তাদের সভা চলছিল। 14 মার্চ এই যুদ্ধে আমাদের হবিগঞ্জের মফিজ হোসেন এবং হাবিবুদ্দিন নামক 2 জন মুক্তিযোদ্ধা শহীদ হয়। তারপর শেরপুর যুদ্ধ হয়। পাকিস্তানিরা মুক্তি বাহিনীর আক্রমণের সঙ্গে টিকে থাকতে পারে নাই, তারা খালি সিলেটের দিকে চলে যায়। আমাদের হবিগঞ্জ পাক বাহিনী থেকে 1 মাস মুক্ত ছিল। আমরা হবিগঞ্জ 1 মাস মুক্ত ছিল। হবিগঞ্জ আমরা 1 মাস স্বাধীন থেকেছিলাম 1931 সনে। হবিগঞ্জ যখন মুক্ত হয়ে বাহিনী যদি অধিকৃত হয়, 31 এপ্রিল হবিগঞ্জে পাক বাহিনী আসে। ভারতে চলে গেলাম। ভারতে গিয়ে আশা নম্বর দিন ভারতের তোয়াই মহকুমা আশা নম্বরীতে বেঙ্গল রেজিমেন্টের 1 কোম্পানি সৈন্য, যেটির অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন আজিজুর রহমান, পরবর্তীতে জেনারেল আজিজুর রহমান। ওনার মুক্তি বাহিনীর সঙ্গে যোগদান করলাম। ওনারা শেরপুর যুদ্ধে এবং সাদিপুর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে চাই। জননী জন্মভূমি আমার দেশ। আমি আমার ছাত্র জীবনে আমার দেশের জন্য বাঙালির জাতীয়তাবাদের চেতনার বিকাশ ঘটিয়ে বাঙালি একটি স্বাধীন সার্বভৌম দেশ হোক, সেই অনুপ্রাণে বঙ্গবন্ধুর আদর্শ নির্দেশে তিনি 13 বছর বাঙালি জাতিকে শোষণ এবং বঞ্চনা থেকে মুক্তি দেওয়ার জন্য কারাবাস বরণ করেছিলেন। সেই মহাপুরুষের নির্দেশ, যার জন্ম না হলে এই দেশ সৃষ্টি হতো না, যার হস্তস্পর্শে আমি ধন্য হয়েছি। তিনি 1970 ইংরেজিতে হবিগঞ্জ গিয়েছিলেন। আমি তখন ছাত্রলীগের সভাপতি ছিলাম। এক কর্মী সময়ে আমি পাকিস্তানের প্রশাসন এবং পুলিশের অত্যাচারের কথা অনেকে বর্ণনা করলে এই সময় রাত্রে 11:30 বেজেছিল। উনি বলেছিলেন সবের দেশ স্বাধীন হবে। উনি আমাকে এই কথাটি বলেছিলেন 1970 ইংরেজিতে। তারপর ওনার সঙ্গে এবং ওই আমরা প্রথম কেন্দ্র হইতে আমাদের যে লিফলেট দেওয়া হয়েছিল, আমাদের কি হবে স্লোগান, কি হবে জয় বাংলা স্লোগান ওনার সঙ্গে আমরা দিয়েছিলাম। 1970 ইংরেজিতে সাধারণ নির্বাচন হবিগঞ্জে জলার সিটি নেমে গেলে সেখানে ওনার সাথে আমার দেখা হয়েছে। 1973 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনি গিয়েছেন। আমার ছোলের মুঠি দিয়ে উনি আদর করতেন, বলতেন কেমন আছিস। সে বঙ্গবন্ধু, যার জন্ম নামে দেশ স্বাধীন হতো না, যার আহ্বানে স্বাধীন মার্চের ভাষণের মুক্তিযুদ্ধের রূপরেখা বর্ণনা করা হয়েছিল, সেই মহাপুরুষ সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি সন্তান, তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যা করা হয়েছে, সেই কোলাঙ্গারা হত্যা করেছে। সেটা তো আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল না, আদর্শ ছিল না। সেই হত্যা করে আমাদের জাতিকে অপমান করেছে। পরিশেষে আমি কথা বলতে চাই, আমরা বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে থাকতে চাই। তার আদর্শকে বুকে লালন এবং ধারণ করে সোনার বাংলা দিতে চাই। বাঙালি থেকে বাংলাকে দেশ 7.5 কোটি মানুষ ছিলাম আমরা, আজকে 17 কোটি হয়েছি। জানেন কি, এই বাংলাদেশ বিশ্বের 8ম বৃহত্তম রাষ্ট্র, জনসংখ্যার ভিত্তিতে 8ম বৃহত্তম রাষ্ট্র। যদিও ভৌগোলিক দিক দিয়ে আমরা ছোট হতে পারি, কিন্তু জনসংখ্যার দিকে পৃথিবীর 8ম বৃহত্তম রাষ্ট্র। ভাষার দিক দিয়ে আমরা 8ম,
45 কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। শুধু বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম এবং পৃথিবীর বিভিন্ন অঞ্চলে 45 কোটি বাংলা ভাষায় কথা বলে। পরিশেষে আমি এই কথাটি বলে দিতে চাই, বাঙালির দেশ বাংলা ভাষাভাষী ভাষার উপরে নির্ভর করে এই দেশ এবং জাতীয় দেশ সৃষ্টি হয়েছে। এটা বেঁচে থাকার জন্য নতুন প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মকে বলবো, এই দেশকে গড়ে তোলো সম্পৃক্তি বিজ্ঞান, কারিগরি শিক্ষায় এবং অর্থনীতিতে দেশ গড়ে উঠুক, সোনার বাংলা গড়ে উঠুক। আমরা বিশ্বের বুকে উঁচুকে স্বাধীন জাতি হিসাবে বেঁচে থাকতে চাই সবার মাঝে, এবং মাথা উঁচু করে জাতি, বাঙালি জাতির বিশ্বের দরবারে তার মর্যাদা নিয়ে বাঁচতে পারে। এই প্রত্যাশা নিয়ে, সেই শহীদকে নিয়ে, বঙ্গবন্ধুকে স্মরণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা। এতক্ষণ আমরা বীর মুক্তিযোদ্ধা মিয়া মোহাম্মদ শাহজাহান ওনার মুখ থেকে উনি কিভাবে যুদ্ধের বঙ্গবন্ধুর সাথে যুদ্ধের প্রস্তুতি নিয়েছিলেন, কিভাবে দীর্ঘ 9 মাস নিজেদের অনেক ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়েও এই পাক বাহিনীর সাথে সংগ্রাম করে এই বিজয় ছিনিয়ে এনেছেন, কিছু বিষয় উনি আমাদের সাথে শেয়ার করেছেন। আমার জন্ম 1971 সালের মার্চে, 9 মার্চ। আমার মনে হচ্ছিল যে আমরা এই কথাগুলো শুধু বইয়ে পড়েছি, এবং আজকে আপনার মুখ থেকে শুনলাম, এবং আমার প্রতিটি লোক মানে শিউরে উঠছিল যে আপনারা অত্যন্ত ভাগ্যবান যে বঙ্গবন্ধুর সাথে উনার আদর্শে, উনার নির্দেশে কাজ করার সুযোগ পেয়েছিলেন। হয়তোবা বঙ্গবন্ধু বিভিন্ন প্রজন্মকে উনার এই আদর্শগুলো বিভিন্ন প্রজন্মের মধ্যে এই উনার আদর্শগুলো ছড়িয়ে পড়বে, এটাই উনার ইচ্ছা ছিল। এবং আজকে আমাদের সামনে বিভিন্ন প্রজন্মের এখানে আমরা যারা বসে আছি, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন লালন করব, এটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত। বঙ্গবন্ধুর 7টি বলা হতো যে উনি 7টি স্বপ্ন দেখেন, তার মধ্যে একটা হচ্ছে যে ভিক্ষার ঝুলি নিয়ে দেশ উন্নয়ন করা যায় না, এবং সেজন্য বঙ্গবন্ধু কন্যা সোনার বাংলা তৈরি করার জন্য আজকে নানা ধরনের স্ট্র্যাটেজি, পলিসি নিয়েছেন, যার মধ্যে একটি হচ্ছে ভিশন 2041, যেখানে আমরা অর্থনীতিতে তখন উন্নত দেশের তারিখ পর্যায়ে পৌঁছাবো, এবং সেই জন্য নানান ধরনের প্রতিশ্রুতি নিয়েছেন। এবং আমরা এখন বাংলাদেশকে সেই বঙ্গবন্ধুর সোনার বাংলা তৈরির জন্য এক একজন সৈনিক হতে চাই। তাসাফ ফাউন্ডেশনও একই কাজগুলো, এই কাজগুলোই আসলে তাসাফ ফাউন্ডেশনও করে থাকে, এবং এরকম একটি প্রকল্প আমাদের হাতে আছে। আমরা বেশ 1 বছর থেকে স্বনির্ভর বাংলা নামে একটি প্রকল্প গ্রহণ করেছি, এবং আমরা মনে করি যে স্বাধীনতার 50 বছর পর বাংলাদেশ ধীরে ধীরে উন্নয়নশীল দেশ থেকে, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বিশ্বে নাম লিখাচ্ছে, এবং 2041 সালে এটি উন্নত দেশের মর্যাদা উন্নীত হবে। এবং এই লক্ষ্যেই বাংলাদেশের অর্থনীতির চাকা মজবুত করতে হলে আমরা ভেবেছি প্রতিটি মানুষকে হতে হবে স্বাবলম্বী ও স্বনির্ভর। আমাদের সমাজে শিক্ষিত যুবক যারা সঠিক দিক নির্দেশনা ও পুঁজির অভাবে বেকার জীবনযাপন করছে, অনেক মহিলা স্বামী পরিত্যক্তা হয়ে অসহায় দুর্বিষহ জীবনযাপন করছে, এবং বয়স্ক অসহায় নারী পুরুষ যাদের পাশে দাঁড়ানোর কেউ নেই, এই সকল মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর করার লক্ষ্যে তাসাফ ফাউন্ডেশন একটি প্রকল্প গ্রহণ করেছে, যার নাম স্বনির্ভর বাংলা।
ইতিমধ্যে এই স্বনির্ভর বাংলার মাধ্যমে আমরা বেশ কয়েকজনকে আর্থিক অনুদান দিয়েছি এবং এই কয়েকটি আমাদের পরিবারগুলোকে আমরা আর্থিক অনুদানের পাশাপাশি বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েও সহযোগিতা করে থাকি, যেন প্রত্যেকটি পরিবার নিজের পায়ে দাঁড়াতে পারে এবং এক একজন উদ্যোক্তায় পরিণত হতে পারে। আজকে আমরা এই প্রকল্পের আওতায় জনাব চাঁদ মিয়া, যিনি ময়মনসিংহ জেলার ত্রিশাল বিরামপুর গ্রামের অধিবাসী, তিনি একজন সহায় সম্বলহীন মানুষ এবং আমরা ওনাকে এখন ধানি জমি কেনার জন্য কিছু এককালীন আর্থিক সহযোগিতা প্রদান করব এবং আমি জনাব মোহাম্মদ চাঁদ মিয়াকে আমাদের আর্থিক অনুদান গ্রহণ করার জন্য তিনি অনুরোধ করছি এবং মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের কাসাব ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হোসেন ওনার হাত থেকে আর্থিক অনুদান গ্রহণ করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে। আজকে আমাদের কাসাব ফাউন্ডেশনের পক্ষ থেকে দুজন মুক্তিযোদ্ধাকে যতটুকু সম্মান জানিয়েছি সেটা অত্যন্ত অপ্রতুল, খুবই সামান্য বিষয়। ওনাদের যে অবদান এবং দেশের জন্য ওনাদের যে কমিটমেন্ট এবং এখনো জীবনের অনেকটা অংশ ওনারা পার হয়ে এসেছেন, কিছুই বলতে গেলে আমরা আমাদের সমাজ বা কিছুই আমরা দিতে পারিনি ওনাদেরকে। আমাদের সামান্য কিছু সহজ এটাকে বলা যায় যে এটা খুবই ক্ষুদ্র একটা প্রচেষ্টা ছিল আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমি আপনাদের সকলের সুস্থ দীর্ঘ জীবন কামনা করি এবং আমাদের জন্য দোয়া করবেন। আমাদের প্রজন্ম থেকে প্রজন্ম যেন আপনাদের এই আদর্শ নিয়ে, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এগিয়ে যেতে পারে এবং সোনার বাংলা গড়ে তুলতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনুষ্ঠানের শেষে আমি আমাদের ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাসুকা কামালকে সকলের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ করছি। আজ 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসে কাসাব ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান ও আলোচনা সভার সভাপতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ শাহাদাত হোসেনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আলোচনায় অংশগ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডি বিভাগের সাবেক চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ডক্টর AJM শফিউল আলম ভূঁইয়া। আপনাকে আমি অন্তরের অন্তঃস্থ থেকে অনেক ধন্যবাদ জানাই। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন অধ্যক্ষ ডক্টর তৌহিদা রশিদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও কবি সুফিয়া কামাল হলের প্রভোস্ট। আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজ মহান স্বাধীনতা দিবসে কাসাব ফাউন্ডেশনের বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জে প্রথম স্বাধীনতা পতাকা উত্তোলন জনাব মিয়া মোহাম্মদ শাহজাহানকে সম্মাননা প্রদান করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।
একই সাথে জনাব আব্দুল বারেক মোল্লাকে বিশেষ সম্মাননা প্রদান করতে পেরে আমরা আন্তরিকভাবে আনন্দিত। দেশ ও জাতি আপনাদের নিকট চিরকৃতজ্ঞ থাকবে। আগামী প্রজন্ম আপনাদের কাছ থেকে দেশ গড়ার অনুপ্রেরণা পাবে, এটাই আমার প্রত্যাশা। অনুষ্ঠানে আয়োজনের জন্য সংশ্লিষ্ট তাসফ ফাউন্ডেশনের সকল সদস্যদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম।